অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। কুয়ালালামপুরের প্রধান উপদেষ্টা। শ্রমবাজার সম্প্রসারণে মালয়েশিয়াকে আহ্বান। সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগ ফেরাতে পারছে না চট্টগ্রাম বন্দর। উৎস দেশে পাঠাতে দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। এবং ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়াও এদিন ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগের নানা সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। মালয়েশিয়া ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন কিনা বা এ নিয়ে অন্তর্বর্তী সরকার কি ভাবছে, এ বিষয়ে মালয়েশিয়ায় এসে আসার কথা শোনালেন প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছে, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। এইটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে ইন্টারিম গভর্নমেন্টের এই এক বছর। তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি নির্বাচন, সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ নামে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও প্রবাসীদের জন্য বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারবেন। The Honorable Chief Advisor of Bangladesh. It is my great privilege to invite our Honorable Chief. এর আগে মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Young, creative, young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. তরুণ ও সৃজনশীল জনশক্তির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বিদেশে থাকা তরুণ বাংলাদেশিদের দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ। And now very successful people in those countries, USA, Europe, and or other places. They are in the high positions, very important positions in the companies, big companies. But they always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them, but there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for a part of their life. এছাড়াও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তার উপস্থাপনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। Malaysian investment, the Bangladeshi youth got together to do something really good for the society. ফোরামে অংশ নেন মালয়েশিয়ার জ্বালানি, টেলিকম, পাম অয়েল, মোটর গাড়ি সহ বিভিন্ন উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। পরে প্রধান উপদেষ্টা দেশটির সরকারের সার্বভৌম সম্পদ তহবিল, খাজানা, বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা আজিয়াটা ও হালাল ইকোসিস্টেমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় বাংলাদেশে 5G সেবা সম্প্রসারণ ও ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য আজিয়াটার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। এর আগে পুত্রজয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই ও 2টি নোট বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। এ সময় আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয় সময় সকাল 9টায় পুত্রজায়ায় যান প্রধান উপদেষ্টা। তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা, তার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত MOU-তে সই করেন। বাকিগুলো হলো LNG সরবরাহ ও দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত। এছাড়াও বৈঠকে উচ্চশিক্ষার সহযোগিতা বিষয়ক একটি ও কূটনৈতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি নোট অফ এক্সচেঞ্জ সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমকে বন্ধু বলে এ সময় সম্বোধন করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রিজার্ভ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। Resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for election. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এবারের সফরে দেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও হবে মত বিনিময় সভা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, জানাবেন আজ কি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার? উজ্জ্বল, প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় 3 দিনের সফরে মালয়েশিয়াতে এসেছেন, আজকে তৃতীয় এবং শেষের দিন। সকাল থেকেই তার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। স্থানীয় সময় সকাল 8:30টায় তিনি মালয়েশিয়ার যে শিক্ষামন্ত্রী আছেন তার সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তারপর এখন ফোরাম এশিয়ার যে চেয়ারম্যান তার সঙ্গে তিনি এখন একটি বৈঠক করছেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে তিনি আসলে আজকে রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী রাজ্য সেলাঙ্গুরের সেখানে অবস্থিত একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে তাকে সোশ্যাল বিজনেসে ডক্টর অফ ফিলোসফি সম্মানসূচক ডিগ্রি প্রদান করবেন। তিনি সেখানে যাবেন এবং সেখানে যে শিক্ষার্থী এবং যারা অতিথিবৃন্দ থাকবেন তাদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করবেন। একটি পাবলিক লেকচার তিনি দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে একজন রাজার সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। তারপর তিনি তার যে হোটেল যেখানে তিনি অবস্থান করছেন সেখানে ফিরে আসবেন। এখানে আরও একটি ব্যবসায়ী বৈঠক হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তারপর মূলত আজকের যে তার যে সফরসূচি মূলত এই ছিল আজকে তার সফরসূচি। গতকালকে আপনি জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বা সরকারি যে দ্বিপক্ষীয় যে বৈঠকগুলো ছিল সেগুলো গতকালকে শেষ হয়ে গেছে এবং রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে তারা বাংলাদেশের যে সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো তো আছেই, একই সঙ্গে এখানে প্রবাসী বাংলাদেশি সাধারণ প্রবাসী কর্মী এবং
শিক্ষার্থী যারা আছে তাদের বিষয় নিয়ে আলাপ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা এখানে পড়াশোনা শেষ করেন, মালয়েশিয়ায় কিন্তু অন্যান্য প্রায় 32টি দেশের শিক্ষার্থীদের পড়াশোনার ডিগ্রি শেষ হওয়ার পরে এখানে কর্মসংস্থানের একটি সুযোগ দেয়, যেটি বাংলাদেশি শিক্ষার্থীদেরকে দেওয়া হয় না। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে যে মালয়েশিয়া সরকারকে বলা হয়েছে যে যারা এখানে উচ্চতর ডিগ্রি শেষ করবেন বাংলাদেশি শিক্ষার্থী, তাদেরকে যেন এখানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে মালয়েশিয়াতে এখন আপনি জানেন সাধারণ কর্মীদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে মালয়েশিয়া সরকার। এটি নিয়েও মালয়েশিয়া সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং সব বলা হচ্ছে যে এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সুসম্পর্ক সেটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। উজ্জ্বল, এই ছিল কুয়ালালামপুর থেকে সবশেষ। মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টা সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। সর্বোচ্চ পরিবর্তনের কথা হলেও নগরীর প্রধান সড়কের অবস্থা যেন ঠিক আগের মতোই। মামলা দিয়ে নিয়ম করেও কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব যানজট ও শৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকারের অনিচ্ছা ও উদ্যোগের অভাবেই সড়কের চিত্র স্বাভাবিক হয়নি। আর পুলিশ বলছে, বছর জুড়ে সড়ক আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশের প্রভাব আর মানুষের আইন না মানার প্রবণতার কারণেই অবস্থার উন্নতি হয়নি। সানি মৃধার প্রতিবেদন। হোক মোড় কিংবা মাঝপথ, চাইলেই থেমে যাচ্ছে বাস ইচ্ছে মতন। যাত্রী ওঠানো হচ্ছে ফুটবোর্ডে ঝুলে থাকা পর্যন্ত। এতে কার কি হচ্ছে সেটাতে ভ্রুক্ষেপ নেই, যেন এসব অনিয়মই নিয়ম। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রংচটাই সব স্বেচ্ছাচারী বাহনগুলো। গণ অভ্যুত্থান, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সরকার, কিছুতেই কিছু হয় না সড়কে বিশৃঙ্খলা তৈরির এসব বাস মালিক, শ্রমিক কিংবা ড্রাইভারদের। আমি এখন রাজধানীর পল্টন মোড়ে আছি। এই মোড় থেকে সোজা প্রেস ক্লাব সচিবালয় দিয়ে বের হয়ে যায় এবং এই পাশটাতেই কিন্তু রয়েছে গুলিস্তান। রাজধানীর ব্যস্ততম এই সড়কে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা উপরে এখানে অবস্থান করছি এবং আমরা লক্ষ্য করতে পেরেছি যে এইখানে এই মোড়টিতে কিন্তু লোকাল যে বাসগুলো রয়েছে তারা এখানে থেমে যাত্রী ওঠা নামা করছে। এর ফলে স্বাভাবিক যে যানজট তৈরি হয় এর থেকে কিন্তু যানজটের মাত্রাটা বেড়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু যদি বলি, পুলিশ এখানে উপস্থিত রয়েছে, ট্রাফিক পুলিশও তাদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে তাদের যে উপস্থিতি সেটি খুব একটি মানছেন না এখানকার লোকাল বাসের যে বাস চালকরা রয়েছেন তারা। সমস্যা শুধু ফিটনেস হলে না হয় মানিয়ে নিত শহরবাসী, কিন্তু একদিকে কালো ধোঁয়া, আরেকদিকে কান ফাটানো হাইড্রোলিক হর্ন। অন্তত সড়কের চিত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী জনতার অভিজ্ঞতায় যে একটুও পরিবর্তন হয়নি সেটা স্বীকার করবেন যে কেউ। কিন্তু এভাবে কেন চলছে? ট্রাফিক থাকলে তো আর এরকম দাঁড়ায় না কেউ, এখন তো ট্রাফিক নাই, এই জন্য এই যে যাত্রীরা নামাইতেছে। যানজটের কারণে রাস্তার মাঝখান থেকে আমরা লোক নিই। আমাদের দেশে যারা বাস চালক আছে তাদের জ্ঞানের অভাব। রাইট বলে 15,000 20,000 টাকা খরচ বাবা। অটো রিক্সার চাহিদা প্রচণ্ড, এটার জন্য বক্তব্য কি, আর বাস স্ট্যান্ডে না থেমে রাস্তার মাঝখানেই বাস থামাচ্ছে। জ্যাম অনেক বাড়ছে আগের চেয়ে। এটা ঠিক গণ অভ্যুত্থানের পর কিছুদিন এলোমেলো নগরীর যান চলাচল নিয়মের মধ্যে আনতে বাধ্য করেছিল সাধারণ শিক্ষার্থীরা। ফলে নগরবাসীর মাঝেও এসেছিল কিছুটা স্বস্তি। তারই সূত্র ধরে সড়ক ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটি কতদূর? আমাদের যে ট্রেডিশনাল যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কোনো উদ্যোগ তেমন কোনো চোখে পড়ে নাই, বরঞ্চ মনে হচ্ছে যে আমাদের অটো রিক্সা যেভাবে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়লো এবং সেটাও সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলো না। এই যে নগরের যাপিত জীবনের সমস্যা, সেটা নিয়ে কি কোনো কমিশন হয়েছে? অগ্রাধিকারে না থাকলে তো আপনি উত্তরণের কোনো পথ থাকবে না। বড় দাগে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পড়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশের। সড়কের হয়ে কাজ করা এসব সংস্থার কর্তাদের কাছে প্রশ্ন ছিল, কেন শৃঙ্খলা ফেরাতে পারছেন না সড়কে? আমাদের পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড নাই, যেগুলোকে আমরা গাড়িগুলো ধরে আমরা ওখানে ডাম্প করতে পারবো। ফলে এই গাড়িগুলো কিন্তু তখন একটা সমস্যার কারণ। আরেকটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ নীতিমালা এখনো হয়নি। ফলে আমি যদি কোনো গাড়িকে ডিসম্যান্টেল করি, সেই ডিসমেন্টেল করতে নিয়ম নীতি লাগবে, সেই নিয়ম নীতি এখনও আমরা তৈরি করতে পারিনি। কারণে সময়ে বসে গিয়ে রাস্তা অবরোধ করে
যান চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। এটার কিন্তু বড় একটা প্রভাব সমগ্র ঢাকা মহানগরীতে পড়েছে। করে বাস ড্রাইভার এবং হেল্পার যারা রয়েছে তারা যদি সচেতন হন যে আমার যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাহলে কিন্তু এটার বেনিফিশিয়ারি কিন্তু তারাই হবে। 2022 সালে বিশ্ব ব্যাংকের তথ্যে দেখা যায় রাজধানীতে সময়ের সাথে সাথে কমেছে গাড়ির গড় গতি, আর দৈনিক নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টারও বেশি। এর প্রভাবে আর্থিক ক্ষতি তো আছেই। গত এক বছরে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও নগরীর পুরনো যে ব্যাধি যানজটের চিত্র সেটা রয়ে গেছে আগের মতোই। তবে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে কিংবা আদৌ পাবে কিনা সেই প্রশ্নই এখন নগরবাসীর মনে। সানিম মৃধা, এখন, ঢাকা। গত 11 বছরে চট্টগ্রাম বন্দরে মোট 46টি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি মিলেছে। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কোনো কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস বা রপ্তানিকারক দেশে তা ফেরত পাঠানোর নিয়ম। কিন্তু নানা জটিলতায় হাতে গোনা 2-1টি ছাড়া অধিকাংশ কন্টেইনারেই ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পদার্থ সংরক্ষণ করতে হচ্ছে সাভারে কেন্দ্রীয় তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারে, যা অনেক জটিল ও ব্যয়বহুল এবং আণবিক শক্তি কমিশনের জন্য বোঝা স্বরূপ। বাংলাদেশ যেন তেজস্ক্রিয় বর্জ্যের ভাগারে পরিণত না হয়, এজন্য জোরালো পদক্ষেপের আহ্বান পরমাণু বিজ্ঞানীদের। হাজেরা শুলি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রাম বন্দরে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র স্থাপন হয় 2011 সালে। এরপর গত 11 বছরে আমদানি ও রফতানি মিলে 46টি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছুতে ছিল উচ্চমাত্রার শক্তিশালী আইসোটোপ, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে 2014 সালে। ভারতের রফতানির জন্য পাঠানো স্টেনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বো বন্দরে পাঠানোর পর তেজস্ক্রিয়তা শনাক্ত হলে সেখান থেকেই কন্টেনারটি ফেরত পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে। 2023 সালে প্রতি ঘন্টায় 2,80,000 মাইক্রোসিয়েভার্টস মাত্রার আরও একটি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের রেডিয়েশন ডিটেকশন স্ক্যানার। গত এক বছরে এমন কয়েকটি কন্টেইনারে ধরা পড়েছে তেজস্ক্রিয়তা। সবশেষ গত 6 আগস্ট ব্রাজিল থেকে আসা একটি ধাতব স্ক্র্যাপের কন্টেইনারে শনাক্ত হয় তেজস্ক্রিয় পদার্থ। আন্তর্জাতিক আইনে আমদানি হওয়া পণ্যে তেজস্ক্রিয়তা মিললে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে 2-1টি ছাড়া নানা জটিলতায় বাকি তেজস্ক্রিয় দূষণযুক্ত পণ্য ফেরত পাঠানো যায়নি। ফলে এসব তেজস্ক্রিয় পদার্থ নিষ্পত্তির জন্য আমদানিকারককে বহন করতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। আর ধ্বংস সম্ভব না হওয়ায় নিরাপদে সংরক্ষণে পরমাণু শক্তি কমিশনকেও পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। অ্যাটমিক এনার্জি কমিশন যে আইএনএসটি এটাকে ডিসপোজের জন্য ওখানে নিয়ে যায় এবং ওখানে শিল্ডিং করে দীর্ঘ বছর 200, 300, 400 বছরের জন্য ওটা ওখানে যে শিল্ডিং করে ডিসপোজের উদ্দেশ্যে যে রাখতে হয়, এটা ওনাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আর আমাদের দেশের যে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে তাদেরও এখানে ডিসপোজ চার্জ দিতে হয়, এটাও একটু তাদের কস্ট বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করাটাও জটিল প্রক্রিয়া। পরমাণু বিজ্ঞানীরা বলছেন, আমদানি নীতিতে খাদ্যপণ্যের তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও শিল্পপণ্যের তেজস্ক্রিয়তার বিষয়ে সুনির্দিষ্ট নীতি নেই। ফলে এই সুযোগে রফতানিকারক বা সংশ্লিষ্ট দেশ অনেক সময় পার পেয়ে যায়। যে কোনো পণ্য যে দেশ থেকে এটা সরজেছে এটা ফেরত যাবে। কেন পাঠানো এর আগে হয় নাই সেটা হয়তো এটাই ওনারা ক্লিয়ারলি কোনো আইন ওনাদের হাতে বা নীতিমালা ওনাদের হাতে নাই, কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী যে দেশ থেকে আসছে ওই দেশে ফেরত যাওয়ার কথা। রেগুলেটরি অথরিটি সবসময় নিয়ম হচ্ছে ওনাদের অ্যাক্ট অনুযায়ী যে কোনো রেডিওঅ্যাক্টিভ প্রোডাক্ট আসলে এটা রিএক্সপোর্ট করতে হয়, এবং ওনারা প্রথম পত্রটা যেটা দেন ওইটাই বলেন যে এটা রিএক্সপোর্ট করার জন্য। কিন্তু ওই যে বললাম অনেক জটিলতার কারণে সেটা আর সম্ভবপর হয়ে ওঠে না। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনে করি এটা আসলে আমাদের কাস্টমসের তরফ থেকে না, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এবং রেগুলেটরি অথরিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে এটা হয়তো ওনারা ওখানে বলতে পারেন। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি চাইলে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারেন।
তেজস্ক্রিয় দূষণ থেকে বন্ধ্যাত্ব, বিকলাঙ্গ সন্তান জন্ম, মানসিক বৈকল্য, ক্যান্সার সহ হতে পারে নানা রোগ। সবশেষ ব্রাজিল থেকে আসা ধাতব পণ্যে তেজস্ক্রিয়তা পাওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান, পুরো বিষয়ে বিস্তারিত জানার পর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারি খামার দখল করে আবাসিক হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না বলেও জানান তারা। এদিকে জায়গা দখলের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান মৎস্যবীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, মৎস্যবীজ উৎপাদন কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গলার কাটায় পরিণত হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও ব্যবস্থা না নেয়ায় তালা দিতে বাধ্য হয়েছেন তারা। তরিকুল ইসলামের প্রতিবেদন। খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন ১০৫ একর, যেখানে ৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। সেখানে আবাসন সুবিধা পান মাত্র ৩০% শিক্ষার্থী। এই সংকট নিরসন সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকেও। বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে 10.35 একরের মৎস্য বীজ উৎপাদন খামার অবস্থিত, যা আবাসন সংকট নিরসন, গবেষণার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সবথেকে বড় বাধা বলছেন শিক্ষার্থীরা। এছাড়া 3 দিক থেকে ঘেরা এই জমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও বিঘ্ন হচ্ছে দাবি শিক্ষার্থীদের। আমাদের হলের সংকট, গবেষণার সংকট, তার থেকে বড় কথা এই যে দেখেন, এটা অনিরাপদ অবস্থায় থাকে। আমাদের এই প্রাচীর টপকে আমাদের ওইখানে বিভিন্ন কার্যক্রম ঘটায় দুর্বৃত্তরা। তো আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমরা এটা চেয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়। পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম, তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে। সংকটের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক বলছেন, জায়গা দখল করে হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট অত্যন্ত প্রকট। ছাত্রদের দাবি একেবারেই যৌক্তিক, কারণ মাত্র 34% শিক্ষার্থী আমাদের আবাসন ব্যবস্থার মধ্যে থাকে। নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত নভেম্বর মাস থেকে এটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় পর্যায়ে, কিন্তু ফলাফল আসে নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন, যে এই প্রেক্ষাপটে এরকমের একটা 2000 ছাত্রের যখন মিছিল বের হয়, সেখানে কিছু করার থাকে না। মৎস্যবীজ উৎপাদন খামারের জায়গা দখল করে বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে খামার কর্তৃপক্ষ বলছে, দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু ছাত্রছাত্রী ওপরে গিয়ে আমাদের ব্যানারটাকে ছিঁড়ে ফেলছে, এবং আমাদের যে ওপরে যে আবাসিক ভবনগুলো আছে ওইগুলোকে ওখানে কিছু ছাত্রছাত্রী গিয়ে অবস্থান করছে এবং দখল করছে। কিছু ছাত্রছাত্রী দেখলাম আপনার ছিপ নিয়ে আসে আমাদের পুকুরে আপনার মাছ ধরছে, যেটা সম্পূর্ণ সরকারি একটা সম্পদ। এটা ক্ষতি সাধন হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং টোটাল ঘটনাটা লিখিত আকারে এটা আমরা আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি, এবং সেইটার কপি হিসাবে এখানে আমরা যে সেনা ক্যাম্প এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সবাইকে আমরা অবহিত করেছি। এখন হলো পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গল্লামারি এলাকায় 1959 সালে গড়ে ওঠে মৎস্য বীজ উৎপাদন খামার। এখানে মৎস্য গবেষণার 10টি পুকুর, হ্যাচারি, প্রশিক্ষণ ভবন ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এবং অফিসার আবাসিক ভবন রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনা দেশব্যাপী আলোড়ন তুললেও জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। বিষয়টি নিয়ে এখনও ভাবনাতেই আটকে রয়েছে প্রশাসন। তাদের দায়সারা বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন পরিবেশ কর্মীরা। এদিকে রাজনৈতিক দলের নেতাদের দাবি, পাথর তোলার কর্মযজ্ঞে তাদের কোনো সম্পৃক্ততা নেই। গোলজার আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন অনিল পাল।
গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুভাছড়া সহ বিভিন্ন পাথর কোয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং 2024 সালের 14 অক্টোবর সরকারি সম্পদ, পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করে বিএনপি। পাথর লুটের পেছনে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রভাবশালী কিছু মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এতে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কোনো লোকজন এটার সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। যদি কেউ নাম ভাঙিয়ে এরকম করে থাকে, আমরা বলবো যে এদেরকে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা তাদের পক্ষে কোনোই অবস্থান নিব না, বরঞ্চ তাদেরকে যারাই নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা প্রশাসনকে সহায়তা করব। পাথর লুণ্ঠনের সাথে অথবা ভাগ বাটোয়ারার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে, আমাদের দেশ বাঁচানোর স্বার্থে, আমাদের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। সে যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক। এত বড় ঘটনার পরেও প্রশাসনিক কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশ পরিবেশ কর্মীরা। তাদের দাবি, নিরপেক্ষ কমিটি গঠন করে দ্রুত আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এখানে তো শত সহস্র কোটি টাকার পাথর লুণ্ঠন হয়েছে। সেই পাথর লুণ্ঠনের টাকা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে। না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে এখানে কার যোগসারজ আছে, কার দ্বারা এই সদাপত্তর ধ্বংস হচ্ছে, কার দ্বারা এই সুন্দর পর্যটকদের স্থানকে নষ্ট করা হচ্ছে, সব বেরিয়ে আসবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থ এমন অভিযোগের তীর যে প্রশাসনের দিকে, সেই জেলা প্রশাসন বলছে সাম্প্রতিক সময়ের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে নতুন করে ভাবছেন তারা। বর্তমানে যে অবস্থাটা উদ্ভূত হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করে আমাদের নতুন করে কিছু করার আছে কিনা এটা আমরা নির্ধারণ করব। সেজন্য আগামীকালকে একটা সভা আহ্বান করা হয়েছে। সেখান থেকে আমরা আশা করি যে আমরা নতুনভাবে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করবো এবং সেগুলো বাস্তবায়ন করলে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে আশা করা যায়। মাঠ প্রশাসনের যখন এমন অবস্থা, তখন পর্যটন স্থান ধ্বংস হওয়ায় ক্ষোভ আর হতাশার কথা জানালেন পর্যটকরা। সুন্দর ছিল, কিন্তু এখন এসে ওই সাদাটা নাই, এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আর আমাদের উপর নাই। আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। অনেক পাথর ছিল, এখন কিছু নাই, দেখেন না, সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেশের সম্পদ ওরা নিয়ে যাচ্ছে। প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবে না, নষ্ট হয়ে যাব। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখনও কেন নীরব প্রশাসন, সে প্রশ্নের উত্তর জানতে চান পর্যটকরা। গুলজার আহমেদ, এখন সিলেট। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ সহ নদীর মাছে খরা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 150 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। এ নিয়ে আরও জানাতে ভোলার মেঘনা পাড়ের তুলাতুলি মাছ ঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ভরা মৌসুমেও কেন নদীতে ইলিশ পাচ্ছেন না জেলেরা, আর ইলিশের সরবরাহ কম থাকায় এর প্রভাব অন্যান্য যে দেশীয় মাছ রয়েছে সেগুলোতে কেমন পড়েছে? মুক্তি, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। নদীতে পূর্ণিমার প্রভাবে কিন্তু ভোলার মেঘনা তেতুলিয়া নদীর পানি কিন্তু স্বাভাবিক তুলনায় বেশি রয়েছে। এর কারণে কিন্তু জেলেরা একরকম আশায় বুক বেঁধেছিল, নদীতে যাবেন, সাগর মোহনায় যাবেন, তারা কাঙ্ক্ষিত যে ইলিশ, রূপালী ইলিশ রয়েছে তাদের জাল ভরে উঠবে, তারা ঘাটে এনে বিক্রি করে বিগত দিনের ধার দ্বারা তারা পরিশোধ করবেন। কিন্তু তারা নদীতে গিয়েও কিন্তু রাতভর দিনভর জাল ফেলে তারা আশানুরূপ ইলিশ তারা পাচ্ছে না। একরকম তারা হতাশ হয়ে পড়ছে, কেননা একটি বোটে প্রায় 10 থেকে 12,000 টাকার তেল সামগ্রী নিয়ে কিন্তু তারা নদীতে যাচ্ছেন, কিন্তু ঘাটে এসে যে পরিমাণ মাছ বিক্রি করছেন তাতে করে 3 থেকে 3,500 টাকা মাছ তারা পাচ্ছেন। এতে করে তাদের তেলের টাকায় উঠছে না বলে কিন্তু তারা জানিয়েছেন। এই যে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না, এর প্রভাবে কিন্তু ব্যবসায়ী সহ জেলে রয়েছে তারা একরকম হতাশাগ্রস্ত রয়েছে। তারা বলছেন যে নদীতে যদি এভাবে
খরা থাকে তারা একরকম ধার ধারে জর্জরিত হয়ে পড়বেন। তবে এই মাছ না পাওয়ার বিষয়ে কিন্তু জেলার যেই মৎস্য গবেষকরা রয়েছে তারা বলছেন যে বিগত সময়ে যে সকল অবৈধ জাল রয়েছিল, যেই বাদা, বিন্দি, মশারি, পাই, এই জালের মাধ্যমে যে সকল রেণুপনা ধ্বংসের কারণে কিন্তু এই সময়টাতে ভরা মৌসুম থাকার কারণেও কিন্তু এখন নদীতে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। আজকে এই তুলাতুলি মাছঘাটে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা কেজি ধরে। এরপরও যে 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ তা বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজি ধরে। এরকম করে কিন্তু নদীর ইলিশের মাছের দাম কিন্তু এরকম ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়াও যে নদীর মাছ, ইলিশের সংকট থাকলেও কিন্তু নদীর মাছেরও কিন্তু পাশাপাশি সংকট রয়েছে। নদীর মাছেরও দেখা নেই বলেও কিন্তু জেলেরা জানিয়েছে। নদীর মাছ ও ইলিশের সংকট থাকার কারণে প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। বিশেষ করে ভোলার ঘাটগুলোতে এবং মাছ যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে চাষের কেজি প্রতি যে মাছ রয়েছে সেখানে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধিতেও কিন্তু চাষের মাছ বিক্রি হতে কিন্তু আমরা দেখেছি। এর কারণে কিন্তু জেলার যেই মৎস্য কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছিলাম যে এই ভরা মৌসুমে কেন ভোলার মেঘনা, তেঁতুলিয়া এবং সাগরমোহনে ইলিশের দেখা পাচ্ছেন না। সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই যে জলবায়ুর প্রভাবের কারণে যে মাছের আধিক্য কমে গেছে, কিন্তু অতি শীঘ্রই কিন্তু নদীতে ভোলা, মেঘনা, তেঁতুলিয়া সহ সাগরমোহনায় ইলিশের দেখা পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বতথ্য। মুক্তি। সোনালী আঁশ, পাট কাটা ও জাগ দেয়া ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের কৃষকরা। চলতি মৌসুমে জেলায় টানা বৃষ্টিপাতের ফলে পাট জাগ দিতে বাড়তে চিন্তা নেই তাদের। টানা বৃষ্টিপাতে পাটের মানও হয়েছে ভালো। নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর দেখিরপাড়া মাঠ থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না জানাবেন, মান ভালো হওয়ায় চাষিরা এবার বাজারে পাটের দাম নিয়ে কেমন আশাবাদী? উজ্জ্বল, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হয়, কিন্তু গত কয়েক বছরে অতি খরা এবং অনাবৃষ্টির কারণে পাট চাষিদের কিন্তু নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছিল এবং পাটের মান নিয়েও অনেক প্রশ্ন ছিল। তবে এবারের অবস্থা কিন্তু ভিন্ন। এবার মৌসুমের শুরু থেকেই কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, প্রতিদিনই কোনো না কোথাও বৃষ্টিপাতের ঘটনা ঘটছে মেহেরপুরে, যার ফলে পাট চাষিদের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে একদিকে যেমন পাটের মানও ভালো হয়েছে, অতিরিক্ত খরচ গুনতে হয়নি, পাশাপাশি পাট জাগ দেওয়ার জন্য যে পানি সংকট দেখা দিত গেল কয়েক বছর, সেটি কিন্তু এবার নাই। এবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে মাঠে পাট তৈরি হয়েছে সেখানে কেটে সেখানে জাগ দেওয়ার মতো ঘটনাও কিন্তু চলিত মৌসুমে ঘটেছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত বৃষ্টির ফলে তাদের কিন্তু পাট চাষে বাড়তি খরচ গুনতে হয়নি। এর ফলে তারা কিন্তু এক ধরনের স্বস্তির মধ্যে রয়েছে। এর পাশাপাশি আপনার পাট জাগ দেওয়াতেও তাদের কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না। আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন 1 বিঘা জমিতে কিন্তু এবার 10 থেকে 12 মণ পর্যন্ত পাট উৎপাদন হচ্ছে এবং বাজারও কিন্তু মোটামুটি খুব ভালো। গত বছর চাইতে এবার পাটের দাম অনেক বেশি। চলিত মৌসুমে প্রতি মণ পাট কিন্তু বিক্রি হচ্ছে 3600 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত। আমি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমে মেহেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল 16,630 হেক্টর জমিতে, সেখানে পাটের আবাদ হয়েছে 17,655 হেক্টর জমিতে, অর্থাৎ প্রায় 1025 হেক্টর বেশি জমিতে কিন্তু এবার মেহেরপুরে পাট চাষ হয়েছে এবং প্রতি হেক্টরে কৃষি বিভাগ পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে 2.8 মেট্রিক টন করে। প্রতি মেট্রিক টনে পাটের মূল্য মেহেরপুর বাজারে এবার প্রায় লাখ টাকা করে বিক্রি হচ্ছে। সেই হিসেবে মেহেরপুরে চলিত মৌসুমে প্রায় 50,000 মেট্রিক টন পাট উৎপাদন হবে, যেখান থেকে প্রায় 500 কোটি টাকার বাণিজ্য হবে বলে মনে করছেন চাষিরা। এর পাশাপাশি কিন্তু প্রতি বিঘা যে পাট কাটি সেটিও কিন্তু 5 থেকে 6,000 টাকায় বিক্রি করতে পারবে চাষিরা, এমনটাই আমাকে জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে পাটের সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় কুমিল্লায় 40 ঠিকাদারি প্রতিষ্ঠানকে 3 কোটি টাকার বেশি জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুধু আর্থিক জরিমানা নয়, অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে চলমান কাজ বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানের লাইসেন্স। এলজিইডি কর্তৃপক্ষ বলছে এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে। মাসুদ আলমের প্রতিবেদন, ছবিতে ছিলেন কামরুল হাসান।
কুমিল্লা কোটবাড়ির রাজারখোলা থেকে শ্রীবিদ্যা হয়ে বড় ধর্মপুর সড়ক 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি সংস্কারে যৌথভাবে কাজ করছেন মদিনা কনস্ট্রাকশন ও ল্যান্ডমার্ক বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কার কাজে 5 বছর পার হলেও এখনও সুফল পায়নি স্থানীয়রা। উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তে ভোগান্তির মাত্রা বেড়েছে, যার কারণে ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 13,56,000 টাকা। অর্ধেক ফাতর ডালাইছে, 5 তারিখ পর কাজ বন্ধ ছিল, ইদানিং আর 2 মাস আগে তারা ফাতর ডালাই দিয়ে গেছে, এখন আবার বৃষ্টি কেন ভেঙে দিতেছে, ওই সামনে ব্রিজটা ভেঙে গেছে। সুযোগ গোষ্ঠী সকল নিয়ে খাইয়া আমরা পাবলিক যারা আছি তারা আমরা বিপদ গড়াই দিয়ে যায়। এমনিভাবে কুমিল্লায় আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 40টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও কাজের মান সন্তোষজনক না হওয়ায় ওই সকল প্রতিষ্ঠানকে 3,13,00,000 টাকা জরিমানা করেছে এলজেডি। বিশ্লেষকরা মনে করেন উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও সংশ্লিষ্ট দপ্তর নিয়ন্ত্রণের কারণে ও অপেশাদার ঠিকাদারদের দৌরাত্ম্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা জুড়ে এমন অনিয়ম। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এসব উন্নয়ন প্রতিষ্ঠান পরিণত হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানে। জনগণের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব করতে হলে পুরনো এই ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর দাবি সচেতন নাগরিক সমাজের। আর এলজেডি কর্তৃপক্ষ বলছে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও কাজের গুণগত মান নিশ্চিত করা। এই উন্নয়ন প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে, আর যারা ঠিকাদারি করে কিংবা উন্নয়ন কাজের নামে যারা এরকম তালিকাভুক্ত লোক, তারা একটি দলীয় ব্যবসা হিসাবে যেটাকে পরিণত করেছে। আমরা এই দীর্ঘদিনের এই বিড়ম্বনা এবং আমাদের এই কষ্টের এবং দুর্ভোগের জায়গাটা যদি নিরসন করতে চাই, পুরো ব্যবস্থাটাকে নতুন করে দেখতে হবে, সাজাতে হবে। সরকার আপনাকে টাকা দিচ্ছে সুফলের জন্য, আপনি কাজ করবেন, মানুষের জন্য উপকার পাবে। এখন আপনি কাজটা না করে আপনি নিজে নিয়ে রাখতেছেন, মানুষের ক্ষতি করতেছেন, সেক্ষেত্রে তো পেনাল্টি হবে। আমি মনে হয় পেনাল্টি চেয়ে আরো বেশি কিছু হওয়া উচিত। জনদুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান গুণগত মান বজায় রাখার পাশাপাশি এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। সামরিক সরঞ্জাম আর সেনা সহায়তা নেয়ার পর এবার উত্তর কোরিয়া থেকে শ্রমিক এনে দেশের উন্নয়নের প্রকল্পে কাজে লাগাচ্ছে রাশিয়া। উত্তর কোরিয়া গোয়েন্দা সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, কর্মক্ষম জনশক্তি ফুরিয়ে আসায় মস্কোকে জনবল সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং। যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির কথা তুলে ধরেছে বিবিসি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল এপ্রিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছেন উত্তর কোরিয়ার কিছু শ্রমিক। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তার জন্য বারবার উত্তর কোরিয়া শরণাপন্ন হয়েছে রাশিয়া। এবার বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও তথ্য, যেখানে বলা হচ্ছে পিয়ংইয়ং থেকে শ্রমিক এনে নিজেদের লোকবল ঘাটতিও মেটাচ্ছে মস্কো। ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে রুশ নাগরিকদের অনেকেই বাধ্য হয়েছেন যুদ্ধে যেতে। কেউ কেউ আবার প্রাণ নিয়ে পালিয়েছেন অন্য দেশে, আবার যুদ্ধে নিহত হয়েছেন এমন বেসামরিক নাগরিকের সংখ্যাও কম নয়। কিন্তু রণকৌশলের অংশ হিসেবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি বারবার এড়িয়েছে ক্রেমলিন, যা প্রকাশ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে। প্রতারণার শিকার হয়ে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের বক্তব্যে উঠে এসেছে, উন্নত জীবনের আশা দেখিয়ে রাশিয়ায় পাঠানোর পর রীতিমতো নির্যাতন করা হয়েছে তাদের। থাকতে দেয়া হয়েছে এমন আশ্রয় কেন্দ্রে যার অবস্থা শরণার্থী শিবিরের চেয়েও করুণ। 처음에는 러시아에 간다는 것, I was excited to go to Russia, to travel abroad and earn money. But once I started working, I felt like I was in a labor camp, a prison without bars. I was terrified when I woke up each morning. 우리는 인간이 아니라 동물. We were treated like animals, not humans. The other workers used to say we were just slaves for Kim Jong-un. শুধু তাই নয়, উত্তর কোরীয় শ্রমিকদের যারা দেশে ফিরতে চাচ্ছেন তাদেরকে জোর করে আটকে রাখছে মস্কো। বিশেষ করে যারা বহুতল ভবনের নির্মাণ শ্রমিক, তাদের ভোর থেকে কাজ করানো হচ্ছে গভীর রাত পর্যন্ত, এমন অভিযোগও করছেন উত্তর কোরীয় শ্রমিকরা।
বিবিসির তথ্য বলছে গেল বছর পরিচয় গোপন করে 10,000-এর বেশি শ্রমিককে মস্কো পাঠিয়েছে পিয়ংইয়ং। বিশেষ করে রুশ নির্মাণ প্রকল্প, পোশাক কারখানা ও আইটি সেক্টরে কর্মী পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তবে এই শ্রমিকরা কেমন আছেন, তাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেশটি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রায় 3 যুগ পর কোনো বাংলাদেশি পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল। সম্প্রতি রিলের সাঁতারে এই কীর্তি করেছেন মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল। সাঁতার অঙ্গনের প্রেস্টিজিয়াস এই কীর্তিতে সাগর আর তার দলকে আটলান্টিকে থাকতে হয়েছিল 12 ঘন্টার বেশি সময়। সাঁতারু সাগরের সেই কীর্তির বিস্তারিত জানাবেন জুবায়ের আহমেদ। 37 বছরে এমন দুঃসাহস কেউ দেখায়নি। মাহফিজুর রহমান সাগরের এই একটা কথাই হয়তো বলে দেয় ইংলিশ চ্যানেল পাড়ে দেয়া ঠিক কতখানি চ্যালেঞ্জের। স্থানীয় সময় রাত 2:30টায় নেমেছিলেন সমুদ্রে। রিলের শুরু আর শেষ দুটোই তার মাধ্যমে। ব্রোজেন দাস আর মোশাররফ হোসেন খানের মতো কিংবদন্তিদের পাশে এখন শোভা পাচ্ছে মাহফিজুর সাগরের নাম। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া যে কোনো সাঁতারুর জন্য বড় স্বপ্ন। সাগর জানালেন এমন একটা স্বপ্নের জন্য গত 10 বছর ধরে অপেক্ষা করেছেন তিনি। স্বপ্ন পূরণের অনুভূতি ছিল অনন্য। 37 বছর কেউই আর কি এই দুঃসাহসিকতা দেখায় নাই। অতীতে 3 জন সোলো করছিল, সোলো বলতে একা একা পাড়ি দিয়েছিল। ওই সময়ের যে মুহূর্ত, আসলে এটা ছিল 10 বছরের সাধনা। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে 2015-16 দিক থেকে আর কি চেষ্টা করেছি যে যেভাবেই হোক আমি ইংলিশ চ্যানেল করব। তো ওই সময়টা মনে হয়েছে যে মানে সব কিছু কমপ্লিট, যেটা আমি করতে চেয়েছি সেটা হয়েছে। অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছেন, আছে বর্ণিল এক ক্যারিয়ার। নিজের সময়ে সাগরই ছিলেন বাংলাদেশ সাঁতারের পোস্টার বয়। তবে এখন পুলের বদলে নিজের ঠিকানা বানিয়েছেন ওপেন ওয়াটারে। সেই পরিচয়টাই বহন করতে চান সামনের দিনগুলোতে। নিজেকে ওপেন ওয়াটার সুইমার হিসেবে আমি মানে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, যেহেতু সাঁতারু আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে আসছি সাঁতারু পরিচয়টা দিয়ে। তো আমি ভবিষ্যতে সাঁতারু হিসেবেই থাকতে চাই, কিন্তু একটু ব্যতিক্রমভাবে। মাহফিজুর রহমান সাগরের নামের পাশে আছে নতুন পরিচয়। এক সময় পুলে দাপিয়ে বেড়ানো সাগর এখন সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য। সামনে লক্ষ্য দেশের সাঁতারের গৌরবময় দিন ফেরত আনার। আমরা আজকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেছি যে ভবিষ্যতে আমাদের সাঁতারটা যদি অতীতের মতো হচ্ছে যে গৌরবময় সাঁতার ছিল সেরকম আমরা দেখতে চাচ্ছি। আমরা যারা ফেডারেশনের সাথে জড়িত আছি তাদের সবারই লক্ষ্য একটাই, যে বাংলাদেশের সাঁতারের গৌরব মানে ইতিহাসটা আবার যাতে ফিরে আসে, সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। মাহফিজুর রহমান নিজে এসএ গেমসে স্বর্ণপদক জিতেছেন, বর্তমানে আছেন কোচের ভূমিকায়। তার দেখানো পথে একদিন তরুণ সাঁতারুরা আরো বড় কিছু করবে এমন স্বপ্নই দেখেন তিনি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা শ্রমবাজার সম্প্রসারণে মালয়েশিয়াকে আহ্বান। সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগই ফেরাতে পারে না চট্টগ্রাম বন্দর। উৎস দেশে পাঠাতে দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। এবং ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।